পিরিয়ড অবস্থায় বিয়ের সাজে বসে আছে ১৩ বছরের ছোট্ট বালিকা নাইমা। হঠাৎ করেই তার পিরিয়ড শুরু হয়ে গেল। নাইমা পিরিয়ডের অসহ্য যন্ত্রণায় পেটে হাত দিয়ে কাতরাতে থাকে। নাইমার চোখ থেকে অঝরে পানি পড়ছে। মেয়েটা কাউকে কিছু বলতে পারছে না। নাইমার এমন অবস্থা দেখে তার মা শিউলি বেগম এগিয়ে আসে। শিউলি বেগমের নাইমার মাথায় হাত রেখে বলল, মা, কি হয়েছে তোর? নাইমার সামনে সবাই বসে আছে, তাই নাইমা কোনো উত্তর না দিয়ে তার ঠোঁট দিয়ে নিজের ঠোঁট চাপা দিয়ে ব্যথা সহ্য করার চেষ্টা করছে। ব্যাপারটা শিউলি বেগম কিছুটা বুঝতে পারে। সে নাইমাকে নিয়ে অন্য ঘরে চলে যায়। ঘরে নিয়ে শিউলি বেগম নাইমাকে বলল, কি রে, তোর কি কিছু হয়েছে নাকি? তখন নাইমা বলল, মা, আমার পিরিয়ড শুরু হয়েছে, পেটে অসহ্য ব্যথা করছে, আমি এইভাবে বিয়ে করতে পারবো না, তুমি একটু বোঝার চেষ্টা করো। শিউলি বেগম বুঝতে পারে ব্যাপারটা, কিন্তু তার তো কিছু করার নেই। সে চাইলেও বিয়েটা ভেঙে দিতে পারে না। হঠাৎ করে শোনা যায় বর এসেছে। বর এসেছে কথাটা শুনে নাইমা আঁতকে উঠল। তার মনের ভিতর ভয় ঢুকে গেল। নাইমা কান্না করতে করতে তার মাকে বলল, মা, তুমি বিয়েটা ভেঙে দাও প্লিজ, আমি এই অবস্থায় বিয়ে করতে পারবো না। তখনও ঘরে চলে আসে নাইমার বাবা মিজান সাহেব। মিজান সাহেব ঘরে এসে দেখে নাইমা কান্না করছে। তখন মিজান সাহেব নাইমার দিকে এগিয়ে আসে আর বলতে থাকে, মারে, মেয়েদের আসল ঠিকানা হলো তার শ্বশুর বাড়ি। সব মেয়েদের এটা মেনে নিতে হয়। মিজান সাহেব আসল ঘটনাটা বুঝতে পারেনি। নাইমা তার বাবাকে কিছু বলতেও পারছে না। বাবাকে সে কি করে বলবে তার কি হয়েছে? তখন শিউলি বেগম মিজান সাহেবকে নিয়ে অন্য রুমে চলে গেল আর তাকে সব কিছু খুলে বলল। মিজান সাহেব এমন কথা শুনে অবাক হয়ে গেল, কিন্তু কি করা যায় সে বুঝতে পারছে না। মিজান সাহেব অনেকক্ষণ চেয়ারের ওপরে বসে থেকে ভাবতে থাকে। আর যদি এখন বিয়ে ভেঙেও দেয়, তাহলে তো কেউ নাইমাকে বিয়েও করবে না। সবাই ভাববে নাইমার কোনো সমস্যা আছে, আর নানাজন নানান কথা বলবে। তাই মিজান সাহেব সব চিন্তা বাদ দিয়ে তার স্ত্রীকে বলল, তোমার মেয়েকে বিয়ের জন্য প্রস্তুতি নিতে বলো। এই কথা বলে মিজান সাহেব চলে গেল। শিউলি বেগম তার স্বামীর এমন ব্যবহার দেখে মোটেও অবাক হলো না, কারণ সে জানে মিজান সাহেব যেটা বলে সেটাই করে। তারপর শিউলি বেগম নাইমার রুমে চলে যায়। অন্যদিকে দেখা যায় নাইমার হবু স্বামী রাকিব বরযাত্রী নিয়ে নাইমাদের বাসায় চলে আসছে। মিজান সাহেব সবাইকে এনে ভেতরে বসালো। রাকিব এই বিয়ের জন্য মোটেও প্রস্তুত ছিল না। এক কথায় বলতে গেলে তাকে জোর জবরদস্তি করে বিয়ে করানো হয়েছে। রাকিবের মা বাবা জোর করেই তাকে বিয়ে দিয়েছে। মিজান সাহেব সবার সাথে কথা বলে পরিচয় হয়ে নিল। এদিকে নাইমার মা তার রুমে এসে দেখে নাইমা বসে আছে। নাইমা তার মাকে দেখে বলল, মা, বাবা কি বলল, বিয়েটা কি ভেঙে দিয়েছেন? শিউলি বেগম বলল, না মা, তোর বাবাকে তো চিনিস, তিনি এক কথার মানুষ। যা কিছু হয়ে যাক, তিনি তার কথার নড়চড় হতে দেবেন না। মা, তোমরা কেন এত তাড়াতাড়ি আমার বিয়ে দিতে চাইছো? আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গিয়েছি? আমার তো এখন পড়াশোনা করার বয়স। আমি এই বয়সে কিভাবে একটা সংসার সামলাবো? বাবাকে বলো না বিয়েটা ভেঙে দিতে। আমি এই বিয়ে করতে চাই না মা। আবার এইদিকে আমার এই অবস্থা, আমি কিভাবে এসব অন্য একটা লোককে বলবো? মা, তুমি কিছু একটা করো প্লিজ। আমি আর কি বা করতে পারি? চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। মা, একটা কাজ করো, আমাকে তোমরা গলা টিপে মেরে ফেলো। আমার আর এসব ভালো লাগছে না। আমি বুঝতে পারছি তোমরা আমাকে তাড়াতে চাইছো, তাই না? আমি বিয়ের পরে কিভাবে একটা অচেনা মানুষকে এইসব বলবো? তার ওপর ওনার পুরো অধিকার আছে আমার ওপর, যদিও আমারও আছে তার প্রতি। তবুও সে যদি চায়, আমি কি না করতে পারবো? সে তো আর একটা মেয়ের এই অসহ্যনীয় যন্ত্রণার কথা বুঝতে পারবে না। সে তো নিজের ক্ষুধাটা নিবারণ করবে। এতে যে আমার জীবনটা বেরিয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যাবে মা। এমনিতেই আমার বয়স অনেক কম, আমি কিভাবে এত কিছু সামলে নেব? হঠাৎ করে শিউলি বেগমকে ডাক দিলেন তার স্বামী। সে উঠে চলে গেল। একা একা রুমের মধ্যে বসে থাকে নাইমা। মেয়েটা অঝরে কান্না করতে থাকে। নাইমা বুঝে গিয়েছে তার এই বিয়ে আর আটকানো সম্ভব না। তাকে এই অল্প বয়সে স্বামীর সংসার করতে হবে। শিউলি বেগম মিজান সাহেবের কাছে গিয়ে বলল, মেয়েটা অনেক কান্নাকাটি করছে। এমনিতেই মেয়েটার বয়স অনেক কম, আবার এখন এই অবস্থা।
কিছু করার নেই, পরপক্ষ চলে আসছে। কাউকে কোনো কিছু বুঝতে দেওয়া যাবে না। মেয়েকে রেডি করে নিয়ে আসো তাড়াতাড়ি। বরপক্ষ অপেক্ষা করে বসে আছে, সময় নষ্ট করে লাভ নেই। যাও, নাইমাকে নিয়ে আসো। এই কথা বলতে বলে মিজান সাহেব চলে গেলেন। কিছুক্ষণ পরে নাইমাকে নিয়ে বিয়ের আসরের ভেতরে চলে আসলো। নাইমাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। ছোট্ট মেয়েটাকে অসাধারণ সুন্দরী লাগছে। নাইমাকে এনে রাকিবের পাশে বসানো হলো। পিরিয়ডের অসহ্য যন্ত্রণা সহ্য করতে বসে আছে। একটু পর পর পেটে হাত দিচ্ছে নাইমা। তারপর তাদের বিয়ে হয়ে গেল। বিয়ের সব কাজ শেষ করে এখন কনে বিদায় করার সময় হয়ে গিয়েছে। নাইমা তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। শিউলি বেগম তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে, মা, কান্না করিস না, আমাদের কথা মনে পড়লেই চলে আসিস। এটাই তো নিয়ম। সব মেয়েদের বিয়ের পরের আসল ঠিকানা হলো তার স্বামীর বাড়ি। আমিও তো আগে অন্য বাড়িরই মেয়ে ছিলাম। দেখবি, কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে। তারপর মিজান সাহেব নাইমাকে রাকিবের হাতে তুলে দিয়ে বলল, বাবা, নাইমা আমার একমাত্র মেয়ে, তুমি ওকে দেখে রেখো। এই কথা বলতে বলতে মিজান সাহেবের চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। নাইমা তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কিছুক্ষণ পরে নাইমাকে নিয়ে তার শ্বশুর বাড়ির দিকে রওনা দিল। 30 মিনিটের মধ্যে রাকিবের বাড়িতে পৌঁছে গেল। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাত 12টায় ছুঁই ছুঁই, কিন্তু রাকিব এখনো বাসর ঘরে আসেনি। একটা রুমের মধ্যে একা একা বসে আছে নাইমা। প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল। নাইমাকে বাসর ঘরে এনে বসিয়ে রেখেছে, কিন্তু রাকিবের আসার কোনো নাম নেই। এদিকে নাইমার মনের ভিতরে অজানা ভয় আর পিরিয়ডের অসহ্য যন্ত্রণা নিয়ে বসে আছে। শরীরটাও ভালো লাগছে না। মনে এতটা আশঙ্কা থাকতো না যদি না শরীরটা ভালো থাকতো। আতঙ্কটা ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে। অচেনা একজন মানুষ, তার ওপর ওনার পুরো অধিকার আছে আমার ওপর। সে যদি চায়, আমি কি না করতে পারবো? সে তো আর একটা মেয়ের এই অসহ্যনীয় যন্ত্রণার কথাটা বুঝতে পারবে না। সে তো নিজের ক্ষুধাটা নিবারণ করবে। এতে যে আমার জীবনটা বেরিয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে নাইমার ভয় যেন বেড়েই যাচ্ছে। হঠাৎ করে কারোর আসার শব্দ শুনে বুঝতে আর বাকি রইল না রাকিব আসছে। দরজার শব্দ শুনেই নাইমার বুকের ভিতর কেঁপে উঠল। ভয়ে তার পুরো শরীর কাঁপতে থাকে। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে বাসর ঘরে প্রবেশ করলো রাকিব। বধূর সাজে 13 বছরের ছোট্ট বালিকাটি মাথায় বড় একটি ঘোমটা টেনে বসে আছে। সে রুমের দরজা লক করতেই দেখলো মেয়েটি ঈষৎ কেঁপে উঠল। রাকিবের হাতে একটা ব্যাগ ছিল। রাকিব সেটা নাইমার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। আর কতক্ষণ এই মোটা শাড়িটা পরে থাকবে? চেঞ্জ করে নাও এবার। এই কথা বলে রাকিব ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। রাকিব চলে যাওয়ার পরে নাইমা ব্যাগটা হাতে নিয়ে খুলে দেখে একটা সুতির 1 পিস জামার সাথে একটা প্লাজো, সাথে একটা প্যাকেট করা জিনিস। প্যাকেট খুলে দেখে যে একটা ন্যাপকিনের প্যাকেট। কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইল নাইমা। মাথায় কিছুই আসছে না। লোকটা বুঝলো কি করে? নাইমার মাথায় শুধু এটাই ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণের মধ্যে রাকিবও ফ্রেশ হয়ে বাহিরে আসলো আর খাটের এক কোণে বসে ফোন টিপছে। কেউ কোনো কথা বলছে না। একটু পরে নাইমা লাজুক কণ্ঠে বলল, আপনি জানেন কিভাবে আমার যে এটা লাগবে? রাকিব একটা মুচকি হাসি দিয়ে বলল, আসলে আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম। যখন তোমাকে আমার পাশে বসানো হয়েছিল, আমি তখনই তোমার অস্থিরতা দেখে বুঝতে পেরেছি। ও, বাট অস্থিরতা তো অন্য কারণেও থাকতে পারে, তাই না? হ্যাঁ, বাট বারবার পেটে হাত দেওয়ার কারণ তো আর অন্য কিছু হতেই পারে না। রাকিবের কথা শুনে নাইমা তো পুরোই অবাক হয়ে গেল। নাইমা মনে মনে ভাবতে থাকে, লোকটা তার এত কিছু খেয়াল করলো, অথচ সে বুঝতেও পারেনি। নাইমাকে চুপচাপ থাকতে দেখে রাকিব বলল, ভয় পাওয়ার কিছু নেই। তুমি আমার স্ত্রী, আর সব থেকে বড় কথা হলো, কারোর ভালো স্বামী হতে গেলে আগে ভালো বন্ধু হতে হয়। তুমি আমার কাছ থেকে তোমার সব কিছুই শেয়ার করতে পারো, কোনো সমস্যা হবে না। নাইমা রাকিবের কথা শুনে একটু খুশি হলো। তার ভিতরে ভয় কাজ করছে। রাকিব নাইমাকে বলল, তোমার নাম কি? মেয়েটি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জি, আমার নাম নাইমা। রাকিব বুঝতে পারল নাইমা ওকে প্রচণ্ড ভয় পাচ্ছে। তাই সে নাইমার ভয় দূর করার জন্য বলল, মাথায় এত বড় একটা ঘোমটা টেনে রেখেছো কেন? লজ্জায়? নাইমা আগের মতোই কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জি না। তাহলে এমন জড়সড় হয়ে মাথায় বড় ঘোমটা টেনে বসে আছো কেন? নর্মাল ড্রেস পরে নাও।
নাইমা তবুও আগের মতোই বিছানার একপাশে গুটিসুটি মেরে বসে রইল। মেয়েটা খুব ভয় পাচ্ছে, ভয়ে কোনো কথা বলছে না। নাইমার এমন আচরণে এবার রাকিবের কিছুটা হাসি পেল, কিন্তু সে হাসি চেপে রেখে বলল, ভয় নেই, আমি তোমায় স্পর্শ করব না, তুমি নির্দ্বিধায় ড্রেস চেঞ্জ করে এসে ঘুমাতে পারো। রাকিবের কথাই যেন নাইমা প্রাণ ফিরে পেল। সে গুটি গুটি পায়ে ওয়াশরুমে গেল ড্রেস চেঞ্জ করতে। কিছুক্ষণ পরে নাইমা ড্রেস চেঞ্জ করে এসে খাটের এক কোণে বসে রইল। নাইমার মন থেকে ভয় অনেকখানি কেটে গেল। রাকিব নাইমাকে বলল, এই রাতটা আমাদের জন্য শ্রেষ্ঠ একটা রাত, এই রাতটা আমরা স্পেশাল করে রাখতে পারি। রাকিব নাইমাকে বলল, আজ আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছে, সাথে তারাও জ্বলজ্বল করছে, চলো আমরা ছাদে গিয়ে গল্প করি। নাইমা খুব খুশি হলো। চলুন, আপনাকেও আমার কিছু বলার আছে। ছাদের এক কোণে দুজনে বসে আছে। রাকিব নাইমাকে বলল, আজ আকাশ ও চাঁদকে যতটা সুন্দর লাগছে, তার চেয়েও বেশি সুন্দর লাগছে তোমাকে, ঠিক যেন আমার স্বপ্ন পরি। যাকে আমি চেয়েছিলাম জীবনে, তাকেই আমি পেয়েছি। তোমার রেশমি কালো চুলগুলো যদি খুলে দিতে তাহলে আরও ভালো লাগতো। রাকিবের মুখে এমন কথা শুনে নাইমা খুব লজ্জা পেয়েছে, খুশিতে মনটা ভরে উঠেছে। সে চুলগুলো খুলে দিল, হালকা বাতাসে উঠছে। রাকিব সেই সৌন্দর্য অপলকে উপভোগ করছে। আজ থেকে তোমার আমার নতুন জীবন শুরু। এতদিন তুমি ছিলে একটা বাড়ির মেয়ে, আর আজ থেকে তুমি একটা বাড়ির বউ, একজনের স্ত্রী। আজ থেকে তোমার জীবন কাঠামো অনেক রকমভাবে শুরু করতে হবে। তোমার হাতে তুলে দেওয়া হলো একটা সংসারের চাবিকাঠি। আজ থেকে তোমার অনেক দায়িত্ব। নাইমা, তুমি ভয় পেও না, এই সংসার যুদ্ধে তুমি একা নয়, আমি তোমার সহযোদ্ধা। আমরা দুজন মিলে গড়ে তুলব একটি সুন্দর সুখী পরিবার। নাইমা, এই বাড়ির সবার সাথে তোমাকে মিলেমিশে চলাফেরা করতে হবে, ছোট বড় সবার সাথে, বিশেষ করে আমার বাবা মার সাথে তোমাকে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। এমন সম্পর্ক গড়ে তুলতে হবে যাতে সবাই তোমাকে এই বাড়ির বউ মনে না করে, এই বাড়ির মেয়ে মনে করে। তোমার ভালোবাসার মায়াজাল দিয়ে ধরে রাখবে সবাইকে। দেখবে তোমার জীবন খুব সহজ হয়ে যাবে। আমরা শুধু খুব ভালো স্বামী স্ত্রী হব না, আমরা খুব ভালো বন্ধুও হব। সুখে দুঃখে দুজনে মিলেমিশে রব এক হয়ে। সংসার জীবনে অনেক রাগ অভিমান হতে পারে, তাই বলে আমরা ভুল বুঝে একে অপরকে ছেড়ে দূরে যাব না। বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাব। অল্প রাগ, হালকা অভিমান, মাঝে মাঝে একটু ঝগড়া, অটুট বিশ্বাস আর অফুরন্ত ভালোবাসায় ভরপুর থাকবে আমাদের জীবন। আপনি আমার উপর বিশ্বাস রাখবেন, আমার পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে সুখে দুঃখে বুকে আগলে রাখবেন। আজ থেকে এই সংসারের দায়িত্ব আমার। নিজের মনের মতন করে সাজিয়ে আপন করে নেব এই সংসারকে। আমি আপনার ভালোবাসায়, সবার দোয়াতে এই সংসারকে সব সময় সুখী রাখতে চেষ্টা করব। তোমার কথা শুনে আমার মন ভরে গেল। এবার তোমার কথা বলো। আমাকে খুব ভালোবাসতে হবে, কখনো অবহেলা করতে পারবেন না, আপনার বুকে ঠাঁই দেবেন। আমি আপনাকে খুব শাসন করব, জ্বালাবো আপনাকে, অনেকটা অগোছালো থাকতে হবে, আমি গুছিয়ে দেব বলে আপনার কাছ থেকে আমি বেশি কিছু চাই না। আমার ছোট্ট ছোট্ট আবদারগুলো পূরণ করলেই আমি খুব খুশি হব। আপনার ক্লান্ত মুখের ঘাম আমার শাড়ির আঁচল দিয়ে মুছতে দেবেন, তাড়াতাড়ি বাসায় ফিরবেন, আমার